নমস্কার। লাইট অফ করবেন। বিশেষ ঘোষণা, যাত্রার প্রয়োজনে কখনো মঞ্চের আলো জ্বলবে, কখনো মঞ্চের আলো নিভবে। অন্ধকারের সময় মঞ্চে কেউ ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না। সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রতিটি সংলাপ আপনাদেরকে শোনানো হবে। আলো ও ধ্বনিতে যারা দায়িত্বে আছেন তারা সদা সর্বদা সতর্ক থাকবেন। যাত্রার শেষ দিকে আছে বিশেষ ক্লাইম্যাক্স, অর্থাৎ ক্রমবর্ধমান উত্তেজনা, নাটকীয়তার চরম পরিণতি। যে কোনো টিভি সিরিয়াল কোন প্রচারের জন্য দেখতে পাবেন বারবার, কিন্তু আজকের যাত্রাটি দেখতে পাবেন মাত্র একবার। যাত্রাবলী দর্শকবৃন্দকে সম্পূর্ণ যাত্রা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। ঘোষণাটি শেষ হলো। উপস্থিত যাত্রাবলী দর্শক মন্ডলীকে পার্বতীপুর দিশারি সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি সর্বকালের সারা জাগরণ বেদনা বিদুর মর্মস্পর্শী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ, মা মাটি মানুষ। পার্বতীপুর দিশারি সংঘ পরিবেশিত আমাদের এবছরের সামাজিক যাত্রাপালা মাটি মানুষ। মায়ের মমতা, মাটির সহিষ্ণুতা, মানুষের মানবিকতা নিয়ে সমাজের বুকে
রক্তের বীজ ছড়িয়ে দিয়েছিল গোটা ভারতবর্ষের বুকে। ভারতবাসীর কাছে নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিল, তোমরা আমার রক্ত দাও, তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ক্ষুদিরাম, ভগৎ সিং, ছোটু বিপ্লবীদের রক্তের বিনিময়ে অবশেষে আমার ভারতবর্ষ স্বাধীন হলো। কিন্তু আমার মা ভারতের প্রত্যেকটি মানুষকে নিজের করে আঁকড়ে রেখেছিল, নিজের করে আঁকড়ে রেখেছিল, আঁকড়ে রেখেছিল। তাই তো বলি তোমাদের আমি, তোমরা যদি মাকে ভালোবাসো, মাটিকে যদি ভালোবাসো, মানুষকে যদি মানুষের ভালো চাও, তাহলে তোমরা মায়ের সম্মান, মাটির সম্মান, মানুষের সম্মান তোমরা ফিরিয়ে দাও, তোমরা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
নাম কি? ওই লোকটা একটা অসভ্য। যত আমাকে কি সব বলে তালাগাড়ি দিয়ে গেলেন। এই তোর নাম কি? আরে মেয়ে, দেখতে পাচ্ছ না আদুর গাছ আলি পা চলো মাটি মাটি যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছ না? তুমিও বাড়ি চিনবে। আরে চিনবার সময় হলে ঠিক চিনে নেবে। বলো দিদিমণি। একটা ভক্ত মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখনি। চারশো ভূষণ আবার কত বুদ্ধি। বলো দিদিমণি। শুনুন সারা আরে তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে, আরে তুমি কি করে ভাবলে যে তোমাকে আমি আজকে আপনি করে কথা বলবো? আরে আদরি হাত ছেড়ে বাড়িতে কল ফিরে আসি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই পেট ভর্তি দিই। বেশি করে দিতে আসবি, মনে থাকবে তো? হ্যাঁ দেবে না কেন? মনের মানুষ খেতে চেয়েছে যে। সারা শহরে থেকে লেখাপড়া শিখেছ, অথচ মানুষকে মানুষ ভাবতে শিখনি। কি করে শিখবে? তুমি তো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন, তাই না? সে সারা প্রেসিডেন্ট যেমন এক জানোয়ার, তুমিও তেমনি। কথাটা আমি শেষ করলাম না। হাজার হোক মেয়ে মানুষ গায়ে এসেছে, নইলে আমি বুঝিয়ে দিতাম। আরে আরে মদন, সাইকেল নিতে, উড়াল দিয়ে যত লোক কথা আপনি কিন্তু চুপ করুন। আপনি
রাস্তা ছাড়বো না। ভালো হবে না বলে দিচ্ছি কথা। কেনে মার খাবে বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ। জটা বাটিতে হাত দেবে কোন শালা? শিব ঠাকুর, ও শিব ঠাকুর, বলে এইদিকে একবার এসো তো। পায়ে 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 পড়ে আসবে। এই তো আমি রাস্তা ছেড়ে দাঁড়ালাম। আর কোনোদিন আমার রাস্তা আগলে খারাপি না, তবে একটা কথা। কি কথা? বিশ্বাস না করিস, তুই দাদুকে শুধে নিস, দাদুকে আমি সব বলেছি। হে মা, দাদুকে তুই কি বলেছিস রে দাদা? দাদুকে বলেছি ওই আদরকে আমি বিয়ে করবো। তা দাদু তাকে না পেলে আমি বেরোলে বাঁচবো না। ও মা, এই কথা শুনে আমার দাদু কি বললো? বললো সে কি করে হয়, রাত্রিতে ওই লঙ্কা ছোড়ার সঙ্গে ওরা ওরা ছোকরা আসুক একবার, ওরাকে আমি দেখাইছি মরে। আদরি। তাহলে তুই ওই লঙ্কাইতে বাড়ি যাস কেন? কেন? যাই আমি ওই ভাষণ গান ছিটবার লেগে হ্যাঁ। না, আমি তোকে শিখে দেবো আমাদের ঘরকে যা। কখন? সন্ধ্যের বেলায় বুঝি? ওই সন্ধ্যেবেলা একটু আনন্দ তারপর হ্যাঁ, শালুক খেয়েছে গোপাল ঠাকুর। আগে বলতো আমি দেখতে এলাম কাজে না দিয়ে কি করছি? আগে বলতো আমি কাজ কামাই করে মজা করছ, ওদেরকে যে আমার নাগরটা বন্ধ রইল, কি ভেবেছিস রে তোরা? কেন তুই মাঝে নাগর নিয়ে গেলি না? আর তো নাঙ্গল লাগবে না বাবু। কি জ্বালা, কেন লাগবে না? ওই জমির পান হয়ে গেছে বাবু। বেশ, আরে তা না হলে হলো, কিন্তু বাড়িতে আমার কাজ ছিল না। 4 বছর শাড়ি কাটতে হবে, বাড়িতে রাজমিস্ত্রি লেগে আছে, তাদের ইট বয়ে দিতে হবে। আমার এক বন্ধুর ভাই কলকাতা থেকে দিদি হয়ে আসছে, পঞ্চায়েত থেকে মাছ ধরাতে হবে। সে কাজগুলোকে আমি করবো না, হরাম চালা। করতে হবে গো বাবু, জটা জটা আজ থেকে আর আপনার কাজ করবে না, করবে না। খারাপ লাগে? তা নয় বাবু, তবে শিব ঠাকুর বলছিল কি বলছো? সে কাজের বাটা বাচ্চা? বল, কি বলছো? বলছিল আজ স্কুলের রাস্তায় মাটি দিতে হবে। হ্যাঁ, এই কি জ্বালা, স্কুলের রাস্তায় মাটি দিতে হবে। মানার বাড়ি আপনার হয়েছে, ওরা নামার বাড়ি আপনার গেছে। বাবু, কি জ্বালা। মাটাকে মারা যেতে পারে। একটু শিক্ষা দিলাম মাত্র। কথা বলছি না। লেখাপড়া শিখবে ভদ্রলোকের ছেলেমেয়েরা, তোরা কেন বেকার থাকতে যাবে? রাস্তায় মাটি দিতে হলে ভদ্রলোকরাই দেবে। শোন চাটা, ওই রাজকেলটার কথা শুনে বেকার থাকতে যাবে না। যদি ডাকে মুখের আমার সব কথা বলে দিলি। তাই বলবো বাবু, হ্যাঁ, কি বলবি বলতো? বলবো শিব ঠাকুর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আমাকে আসতে হবে না, আজ থেকে আমার ছুটি। তার মানে তার মানে ওই প্রেসিডেন্ট বাবু আমার গলে চড় মেরেছে, তাই তার কাছে আমি জবাব দিয়ে গেলাম। আজকে জবাব দিয়ে দে।
করে রাখতে পারি তাই দেখে নেব। আরে তোকে তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবেন গো বাবু? আমি তো ওই মামার ঘরে মানুষ হয়েছি। আরে মাতন বাবুকে চেনেন তো তুমি? আমি হচ্ছি ওর ছেলের মেয়ে, নাতনি। ও তাহলে মাতনের মেয়ে, চরণের মেয়ে। আমার বাড়িতেই থাকতো। হ্যাঁ তা হ্যাঁ, তুই আমাদের বাড়িতে আসবি কেন? শুধু শুধু আপনাদের বাড়ি আমি যাবো কেন? আরে শুধু শুধু যাবি কেন? শুধু শুধু যাবি কেন? আমার বাড়িতে আবার কাজের অভাব। নমস্কার প্রেসিডেন্ট বাবু। আমার আমার ছেলে দেখছি ভাই বাস করার ইচ্ছে নেই। তার মানে ভাই বাস করবে, মাটি থেকে ফসল তুলবে, সহজ সরল মানুষের মধ্যে বাস করবে, অথচ তুমি রাজ্যে ভালোবাসবে না। এমন কথা কি বলতে চাও তুমি? আমি গ্রামে আসার পর থেকে তুমি আমার পেছনে লেগেছো। অনেক জোড়া অনেক কথাই বলেছে, আমি কোনোদিন গ্যারোচ্চারি করিনি। কিন্তু আমি জানতে চাই তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? ঝগড়া করতে চাও? আমি এই শিব মানব কি বললে? আর তুমি যদি এই গায়ের জন্য ভালো কাজ করতে চাও, আমি আমি প্রথম তোমার দিকে হাত বাড়িয়ে দিলাম। নাও হাত। তোমার সঙ্গে হাত মেলাবো আমি? একেবারে জানাও, এই শহরের সব এই শিবের দ্বারা স্থাপিত সারা মাথা বলে দিলে বাজে কথা বলে দিচ্ছি। আরে তোমার মধ্যে বাজে লোকের সঙ্গে বাজে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই গায়ের ছেলে মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারে না। আরে বাচ্চা বাচ্চা ছোট ছেলে মেয়েরা ওই স্কুল যেতে যেতে কালাই পড়ে যায়, তাই আমি রাস্তাটা বাঁধতে চললাম। এই, তুমি এখানে কি করছো? হ্যাঁ, বন্ধুরা, ভাব। গায়ের ভালো লেগে তোমার এই মরণ কেন গো শিব ঠাকুর? তোমার এই মরণ কেন? না নয় রে, না, না। যে ছেলে মাকে ভালোবাসে না সে সারা পুরোপুরি হিন্দু। আছে মা মাদি মানুষকে নিয়ে ব্যবসা করতে চায় সে সারা দেশদ্রোহী। দেশদ্রোহীকে ঘৃণা করি। বাজে কথা বলো না। চিৎকার করে আসিব। শিব! শোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, গায়ে বাস করতে হলে তোমাকে গাকে মায়ের মতো পূজা করতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিষান চাচা আমার সঙ্গে আজ রাস্তা বাঁধতে চললো। আগামী রবিবার ওই গ্রামের পচা নর্দমাটা আমরা পরিষ্কার করব। সেদিনও তোমার কিষান জটা আমার সঙ্গেই থাকবে। চোরকে আমি ছাড়বো না। বলে একটা গান করো, শীতের জামা কাপড় ছেড়ে গান নিয়ে বাকি রাস্তায় নেমে পড়ো।
মানুষের মাঝে মাঝে বাস করবে, অথচ তুমি মাটি মানুষকে ছাড়া ঘৃণা করবে। কুকুরের মতো ঘেউ ঘেউ করবা ওই বাড়তি পাড়ায় গিয়ে আপনি যা ভাইটা চাকরির জন্য ধন্যা দিয়ে পড়ে আছে আওয়াজ পাচ্ছে আর উনি এসেছে আমাকে চোখ রাখা ওকে আমি এমন দেব সারা জীবন মাথা চেয়ে উঠতে পারবে না না না, আমি কিছুতেই থাকতে পারছি না এই অসভ্য পরিবেশে। মানুষ থাকতে পারে না, আমি কিছুতেই থাকবো না। এই মুহূর্তে আমি এখান থেকে কলকাতায় চলে যাবো। আমি 1 মিনিটও এখানে থাকবো না। কি হলো রে, কি হলো রে কেষ্ট? আমার সুটকেসটা নিয়ে আয়, টাইম হয়ে গেল। গরিব বোধা আসতে যাচ্ছে চিত্রা। তুমি তাই না? শিওর, আমি ভাবতেই পারছি না তুমি হঠাৎ এখানে চলে এলে। দেখতে নাও, বাজে কথা বলবো না তো। বাজে নয় চিত্রা, বাজে নয়। বিশ্বাস করো, প্রাণটা আমার ফুটিয়ে উঠেছিল। তাই ভাবলাম চিত্রার কাছে চলে যায়। খুব হয়েছে, থামো তো। চিঠির জন্য ভেবে ভেবে বাবুর চেহারা একেবারে কালি পড়ে গেছে। মিথ্যুক কথা না। তুমি যদি চিঠিকে তুমি যদি এই চিঠিকে ভালোবাসতে, তাহলে চিঠি পাঠানোর পরও তুমি তার উত্তরটা নিশ্চয়ই দিতে। বিশ্বাস করো না, একবার আমি না স্বার্থপর মিথ্যেবাদী কথাকার। আর ছাড়ো ছাড়ো বলছি, আমি তোমার সঙ্গে এখনই কথা বলবো। ঠিক আছে, কথাটা তাহলে আমি গরিবটাকেই বলেছি। কথাটা অবশ্য খুব বেদনাদার, বলে তো উপায় নেই। আর কারণ বাবার মুখের উপর তো আমি কথা বলতে পারি না। পছন্দ করে যখন ঠিক করেছেন, মেয়েটা অবশ্য ভালো, চোখগুলো না অপূর্ব। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? ননসেন্স। চিত্রা জানো, আমি এখনই তোমাকে অ্যারেস্ট করাতে পারি। তার আগে এই ভিডিও শাস্তি আমি অ্যারেস্ট করলাম। যদি বর্ষার আরো সুন্দর লাগবে, বর্ষা আরো সুন্দর Oh,
কষ্ট করে কাজ কামাই করে ভিডিও বাবুর সঙ্গে দেখা করতে এলাম। বেশ তো, বলুন না কি বলবে। আপনি তাহলে আমাদের নতুন ভিডিও হয়ে এলে হ্যাঁ, কি হবে সারা পুরোনো গুলোর মধ্যে আপনি তো ঠিক জায়গায় এসে আটকানা গেড়েছে। তার মানে ওই পুরোনো বাবুগুলো ঠিক এই জায়গাতে এসে আটকানা তাই নাকি? চা খেত, আড্ডা মারত, আর ওই প্রেসিডেন্ট বাবুর সঙ্গে তারা গুজর গুজর করে গায়ের উন্নতি করে। ঠিক জায়গায় এসে বেশ করেছে। না ওনাকে নতুন রাস্তায় চলতে হবে। সরকারকে কাজ করার জন্য এখানে পাঠিয়েছে, তারা লাখ লাখ টাকা দিচ্ছে মায়ের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য। সে কথা তো মনে রাখতে হবে। চারি মশাই কাজ শেষ করে দেবেন না, সুদবুদ করে এই মাটির রাস্তায় নেমে পড়ো। আরে দেখে আসো এই গ্রামগুলো মরে গেছে। এই মরা গ্রামগুলোকে আপনাকে বাঁচিয়ে তুলতে হবে। এই গ্রামগুলো যদি না বাঁচে তাহলে ওই শহর বাঁচবে না। তাই তো আমি ওই শহরের বাবুদের বলি, কি বলে? তোমরা সব গায়ে ফিরে এসো। এখানে 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 অনেক কাজ, এখানে আছে মা। সারা সারা জীবন ভর তুমি যা ওখানে পাবে না তা এখানে পাবে। এখানে আছে মা, মাটি, মানুষ। নমস্কার নমস্কার বিজয় বাবু, আবার আপনার সঙ্গে দেখা হবে। আশ্চর্য মানুষ। মানুষ, এই অসভ্য পাইয়া লোকটাকে তুমি মানুষ বলছো কোনো? তোমার মধ্যে কি সামান্য সম্মান বোধ নেই কোনো? কথাগুলো কিন্তু খুব সত্যি চিত্রা। বিজয়ী বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, আসলে আমরা কিন্তু সবাই জনগণের সেবক। আমার বাবা আমাকে অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছে বলে যে সরকার আমাকে চাকরি দিয়েছে তাকে তো যায়নি। সরকার আমাকে চাকরি দিয়েছে দেশের কাজ করবার জন্য, জনগণের কাজ করবার জন্য। তাই বলে ওদের বাড়াবার সহ্য করতে হবে? আমরা হলাম ভারপ্রাপ্ত অফিসার, জনগণের সেবার দায়িত্ব আমাদের মাথা। আমরা যদি মাস বাহিনী নিয়ে শুধু করে নিশ্চিন্তে বসে থাকি তাহলে দেশের মানুষ কিছুতেই আমাদের ক্ষমা করবে না, কিছুতেই। তাই বলে তুমি গালাগাল সহ্য করবে? কাজ করলে কেউ গালাগাল দেবে না। এই মাত্র যে কত কিছু বলে গেল। আমার আগের ভিডিও নিশ্চয়ই যাতা কাজ করে গেছে। তুমি তুমি তাও ওই 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 অসফল লোকটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না? আমার সাহস নেই চিঠি, আমার সাহস নেই। হোয়াট? কি বলতে চাও তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যে প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই। তোমাদের গ্রামে ঢুকে শুধু ওই কাজ পাগল মানুষটাকে আমি দেখেছিলাম, সে মাথায় মাটি ভর্তি চুরি নিয়ে সবার আগে আগে চলেছে। মাটির কণ্ঠে মানুষটা যেন মাতাল, আমি তার সর্বাঙ্গ ভিজে গেছে, মুখে লেগে আছে এক অপূর্ব হাসি। আর সে গাইছে, কি গাইছে জানো? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের
এই বাক্তিরা তো শিব ঠাকুর বলে ডাকে, গৌরীপুরের শিব ঠাকুর। তুমি কিছু মনে করো না চিত্রা, সমস্ত ঘটনা আমি শুনেছি। বিশ্বাস করো, দাদাকে নিয়ে যাওয়ার কি যন্ত্রণা, স্যার দাদার দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে এসেছি। ক্ষমা করুন। আরে ছি ছি ছি, কিন্তু ক্ষমা চাওয়ার কি আছে? হ্যাঁ, তিনি আমার সঙ্গে এমন কিছু ব্যবহার করেনি যে আপনাকে এখনো ক্ষমা চাইতে হবে। বিশ্বাস করুন, আমি কিছু মনে করিনি। তুমি কিছু মনে না করলেও আমি করেছি। তোমার সঙ্গে ভালো কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কিছু হয়েছে মানে? কালকে ওই ছোট লোকটা আমাকে চারটা করে অপমান করে গেছে। আমিও ওই মহিম গাঙ্গুলির বোন। তাই তো এই চিত্রাকে যদি ওই ছোট লোকটার কাছে ক্ষমা চাইবে না, তাকে বুঝিয়ে দেবে চিত্রা কি করতে পারে। ছি 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 ছি, হ্যাঁ, অসভ্য লোকটার জন্য আমার মান সম্মান সব গেল স্যার। চলি স্যার, কিছু মনে করবেন না। নমস্কার। দাঁড়ান দাঁড়ান, বিনোদবাবু শুনুন, বলুন স্যার। মনে করবেন না। আপনি কি করেন? এতদিন কিছু করিনি মানে দাদা চাকরি করতে দেননি। কেন? 2 বছর আগে এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্স অবসরে পেয়েছিলাম, কিন্তু দাদা চাকরির খোঁজ বিরোধী। ওনার ইচ্ছা আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। বলেন কি? হ্যাঁ স্যার, এক বড় মিথ্যা বলিনি। কিন্তু আপনি বলুন, লেখাপড়া শিখে কেউ কি চাষ করতে পারে? ছোটবেলা থেকে এই শহরের হোস্টেলে থেকে লেখাপড়া শিখেছি। এই পাড়া গা আমাকে একেবারে ভালো লাগে না। তাছাড়া দাদা নিজে না বিয়ে করে মায়ের কথা মতো 1 বছর আগে আমার বিয়ে দিয়েছে। এখনো বিয়ে করেননি? না, করবেন না। আজই তার পক্ষে যা সম্ভব, আমার পক্ষে যা সম্ভব নয়। এই গ্রামের মাটিতে আমরা পড়ে থাকলে লাইফটা আমার স্পয়েল হয়ে যাবে। তাই কালই আমি চাকরিটা জয়েন করছি। কোথায়? কলকাতার একটি ব্যাংকে। মহিমদার ভাই অসীম আমার চাকরি করে দিয়েছে। ইন্দ্র, চাকরির আশা তুমি ছেড়ে দাও। মহিমদা, আমি অসীমকে মানা করে দেব। বাণিজ্য করতে কারোর সাথে সম্বন্ধ যেন না রাখে। কিন্তু কোনো কিন্তু না। তোমার দাদা এসে আবার করতে বাড়িতে যা তা বলে অপমান করেছে। রাজেশ, সেই চাকরি তোমাকে দেওয়া হবে না। ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। ঠিক বলেছো অসীম, তুমি ঠিক বলেছো। তোমাকে কিছু বলতে হবে না, তোমাকে কিছু বলতে হবে না। যাও, তুমি গিয়ে বিশ্রাম করো। কিন্তু তুই কিছু মনে করিস না ভাই, তোকে আমি কালকে নিয়ে কলকাতায় চলে যাবো। চাকরিটা তো রেডি করে রেখেছি ভাই, চাকরি তো রেডি। বাড়ি পড়ে নিয়ে অপমান করে গেল, এই যার ভাইকে তুই চাকরি করে দেবে? আগুনে ঘর পড়ে বলে কি কেউ সন্ধ্যা প্রদীপ জ্বালবে না দাদা? So many thanks, অসীম। অনেক অনেক ধন্যবাদ। তোমার কথাটা আমি চিরকাল মনে রাখবো। আরে গ্রামে বেড়াতে যাবে কি গো? পায়ে চলা এই মেঠো পথ ধরে এ অঞ্চলের সবকটি গ্রাম আমি ঘুরে দেখবো। মানুষের সঙ্গে মিশবো। পল্লী পাগল করা বাউল, রাখালিয়া, ভাটিয়ালি পাশির সুর যে মাটি থেকে জন্ম নিয়েছে, সে মায়াবী মাটির মাকে আমি নতুন করে সাজিয়ে দেবো। নতুন করে।
দেখছি অসীম একদিনে কবি হয়ে গেছে। তা হোক, তোমাকে নিয়ে ভাবতে হবে না। আগামীকাল তুমি কিন্তু সামনের সপ্তাহে কলকাতা যাবে। যেমন করে হোক লাইসেন্সটা আমাদের বার করতে হবে। আর একটা কথা মনে রাখো বাবা, আমি কালকে ইন্দুকে নিয়ে 8টার গাড়িতে কলকাতা চলে যাব। ভালো ভালো করে দেন না বসে শিবুর যা ব্যবহার তাতে তুমি চুপ করো বাবা। আমি ভাবছি আর একটা কথা। আচ্ছা ইন্দ্র, এই তুই বাড়ি থেকে চলে গেলে সাবিত্রীটার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? কথাটা কিন্তু ভাববার মতো। যেভাবে কিস্তি খাওয়ার করে আর তাছাড়া শুনেছি নাকি শিবুদা আজকাল ড্রিঙ্কস করছে। আরে শুনেছিস কি? আমি নিজেই চোখে দেখেছি। ওই মাদন বাদ্যের বাড়িতে ওর নাতনিকে এই মধ্যে আচ্ছা, সাবিত্রীকে আমি যদি কলকাতা নিয়ে যাই ওকে, শোন কলকাতায় নিয়ে গেলে সেটাই করা উচিত রে, সেটাই করা উচিত। তাছাড়া তো শ্বশুরটা শিবুদার অন্ধ ভক্ত। আরে জগদীশ মাস্টারের কথা বলছি। আরে সে একটা মানুষ আচ্ছা সাবিত্রীকে নিয়ে গিয়ে কোথায় রাখবো অসীম? আরে বন্ধু, তুই চিন্তা করে করছিস সাবিত্রীকে তুই নিয়ে যাবি আর কলকাতায় একটা ছোটখাটো বাড়ি ভাড়া করে নিবি। ঠিকই বলেছিস অসীম, সাবিত্রীকে এখানে রেখে যাওয়া ওটাই ঠিক কাজ হবে না। দাদাকে আমি একটু বিশ্বাস করি না। না ওই মাথার মধ্যে লোকটা আসবে না। সাবিত্রীকে আমি কালই কলকাতা নিয়ে যাবো। থ্যাংক ইউ অসীম, থ্যাংক ইউ ইন্দ্র। এক কাজ কর সে চাকরিটা অন্য কাউকে দিলে কিছু টাকা পায়। তবে তুমি এত দেরিতে বোঝো কেন দাদা? ওই শিব ঠাকুরকে বলে রেখো, ইন্দ্রকর বউটাকে নিয়ে চলে গেলে ওই জানোয়ারটার পাথর ফেলে যাবে। আসে স্নেহ করে। আচ্ছা আচ্ছা দাদা, মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে আর কি বাকি থাকলো দাদা? ইন্দ্র যাই আগুন দিয়ে জ্বলবে, সেই আগুনে ওই শিব ঠাকুরটা চলে পড়ে পড়বে। ঠিক করেছিস অসে। তুই যে এত চিন্তা করে কাজ করিস আমি জানতাম না। এ সবই তো তোমার কাছে শিখেছি বাবা। আয় আয় আয়, ঈশ্বর তোকে আরো মঙ্গল করুন, আরো বড় করুন। এবার দেখবো সেই শয়তান শিবকে। রাস্কেল তার এত সাহস দিয়ে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে ছোট সন্তানটাকে আমি মাটির সঙ্গে
সাবিত্রী, আমার স্বপ্নের নায়িকায় যেভাবে হোক তোমাকে আমি কাছে চাই সাবিত্রী, তোমাকে আমি কাছে চাই। আমার পরানো যাহা চায়, তুমি পাই, তুমি পাই গো, আমার পরানো যাহা চায়। জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী, সাবিত্রীর যখন বিয়ে হয়নি, একদিন আমি কলকাতা থেকে এসেছিলাম। দেখলাম যৌবন বন্যায় সজীব সাবিত্রী পদ্মদিঘির ঘাটে কাজ হচ্ছিল, নখটা ছিল আগুন, আগুন হয়ে গেল আমার চোখে। দিঘি থেকে নেমেই এক মুঠো জল ছিটিয়ে দিলাম সাবিত্রীর গায়ে। আর পরের দিন জগদীশ মাস্টার থেকে আমাকে শাসন করেছিল, কিন্তু আগামীকাল আমাদের কলকাতার রাস্তায় সে আমাকে শাসন করবে। কোথায় থাকবে সাবিত্রীর লজ্জা? বৌমা, দেরি করছিস কেন? মায়া এখন লেগে গেছে, সিরিয়াল আছে। এই তো মা, সাজগোজ হয়ে গেছে। তা হ্যাঁ রে মা, মানে নতুন কিছু করছি না কেন? পরে করতে বলি। বৌমা, কি হলো? তাড়াতাড়ি চোখকে খুলি না, দেরি হয়ে যাচ্ছে তো। হেডফোন আছে, হেডফোন আনিনি গো। Thank you.
কথা বলবো? বলছি তুমি আমাকে মায়ের দিতে পারি দিয়ে আসো না, আমার ভীষণ লজ্জা হচ্ছে, আমি একা যেতে পারবো না। ক্ষমা করো মা, বয়স তো হয়েছে, ভগবান মুখ তুলে চাইলে কিছুদিনের মধ্যে ছেলেমেয়ের মা হবে। মা একদম মাঝে মাঝে কথা বলবে না, তাহলে কিন্তু আমি যাবোই না। ঠিক বলেছি মা, ঠিক বলেছি। দাঁড়া, ইন্দ্র কোথায় গেল? আমি তাকে চট করে দেখে নিয়ে আসবো। ইন্দ্র, মা কোথায় আমার ছেলে? বাবু এখনো না থেকে ঘুমাচ্ছে, কি করছে কে জানে, ভগবান জানে। কাল সারা রাত বারান্দায় পায়চারি করেছে, ও দুবার ডাকলাম, একবারও আমাকে সারাই দিল না। ভোরবেলায় দেখি বাবু নাক ডাকিয়ে নিদ্রায় যাচ্ছে। ধন্যী মানুষ বাবা, কি হয়েছে কেউ পর্যন্ত বলে না। ও মা, মা, ও মা, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। মা, ও মা, কি ব্যাপার? একেবারে ঝগড়া পড়ে কোথাও যাবে নাকি? তার আগে আমার কথা জবাব দেওয়ার সাবিত্রী। মায়া ঠাকুর ছিল বাড়ি। কেন? কেন বাবা? ছায়ার গায়ে হলো আমাকে নিয়ে বলেছে মাকে সঙ্গে নিয়ে একটু যাবো। আরে ওরা যে কত করে বলে গেল। বলো, তবু তোমার যাওয়া হবে না। বুঝেছি, ঘুম থেকে উঠে বাবুর চা পাইনি, তাই বাবুর মেজাজ গরম হয়ে গেছে। দাঁড়াও, আমি এখনই তোমার জন্য চায়ের ব্যবস্থা করি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার কি হয়েছে বলো তো? কাল ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করে ভোরবেলা তুমি নিদ্রায় গেলে। কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না? বলো না গো, কি হয়েছে তোমার? অসীম আমার চাকরি করে দিয়েছে, আমি এখনই কলকাতায় যাবো। তা আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। বলছো তুমি? আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাই না। এ কথা মা বড় ঠাকুরকে বলেছো? মাকে বলবো, কিন্তু বড় ঠাকুরকে বলার আমার কোনো প্রয়োজন নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবিত্রী, যে দাদা তোমার জন্য জীবন দিতে পারে, তোমাকে নিয়ে যার পাহাড় সমান করব। তুমি তুমি বড় শিক্ষিত মানুষ হবে, চাষ করবে, এই তার স্বপ্ন। তাকে এইভাবে অপমান করতে তোমার একটু দিদিকে বাঁধলো না? তুমি এইভাবে অপমান করতে পারলে? ভাই করাবে, আমাকে তুমি জান দেবে, প্রাণ করবে। বাবা, 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 অসুরের মুখে ঘরে না শুনে আপনার নাম আমি শুনবো, আপনি ভাবলেন কি করে? আমার হওয়ার আগে তোমার মধ্যে রয়েছে বুনিয়াদি আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করে তুমি সেই ঘোষিত পরিকল্পনা রূপায়ণ করিবে যে আমার সাথ জীবনের সাথ। আপনার দুঃখ স্বপ্নের সাথ মেয়েটা আমার সাথ খাওয়ার নেই মাস্টার। আমার চলার পথে আপনি বাধা দেবেন না। আমি বাধ্য হব আপনার এই খাদ্য বাধা অতিক্রম করে এই প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে। তুমি তাহলে অনেক দূর এগিয়ে গেছেন। কতদিন আর পেছনে করে থাকবো বলতে পারে? 2 বছর হলো পাঁচবার বাড়িতে বেকার বসে আছি, জীবনের স্বপ্নগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আপনাদের অসার দুনিয়ার আদর্শ শিক্ষা আমার জীবনে কি দিতে পারবে? কতটুকু দিতে পারবে? অনেক উপদেশ শুনেছি, সহ্য করেছি, কিন্তু আজ না, আজ এখনই কলকাতায় চলে যাবো। মা,
আমি আমি কোথাও যাবো না মা। শ্বশুরের পিঠে আমার স্বর্গ, গায়ের মাটি তোমার আশীর্বাদ আমার জীবনে, আমার জীবনে আশীর্বাদ। এই কাজ ছেড়ে আমি কোথাও যাবো না। এই কাজ ছেড়ে আমি কোথাও যাবো না। তোমার ভালোবাসা ছেড়ে আমি কোথাও যাবো না। আমার কিন্তু মোটে দেরি করবে না সাবিত্রী, তুমি চলে এসো। তুই কি সত্যিই চলে যাবি ইন্দ্র? হ্যাঁ, বৌমাকে সঙ্গে নিয়ে যাবি? কি করতে চাও? একটা মন্ত্র আমার সভ্য যে বাড়ি সর্বে সর্বা সাবিত্রীকে আমি সেই বাড়ি করে বেরোবো। এই তো ইন্দ্র, ভাই আমার, তুই এখানে আছিস, খুব ভালো হয়েছে। দেখ দেখ, এটা দেখ না, এটা দেখ সত্যি ভাই আমার, এটা দেখি আমার বন্ধু, এখানে নাকি আধুনিক পদ্ধতিতে চাষের কথা লেখা আছে। ভাই আমি পরে কিছু বুঝতে পারলাম না। আপনি চুপ করে আছেন, বৌমা ফুটিয়ে ফুটিয়ে কাঁদছে। আরে ব্যাপারটা কি আমাকে খুলে বলো। তোরা এখনো রেডি হসনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। শোন, আমি গিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করছি। তুই কিন্তু তাড়াতাড়ি চলে আয়, বেশি দেরি করিস না ইন্দ্র, বেশি দেরি করিস না, কলকাতা পৌঁছাতেই হবে। আপনারা আমার না বললেও আমি ব্যাপারটা সব বুঝেছি। এই বৌমাকে নিয়ে একটু বেড়াতে যেতে পারে। বাবু কথা বলতে পারে, লজ্জা কিসের আছে? যান আপনি কলকাতায় মিউজিয়াম আছে, বাগান রেল আছে, চিড়িয়াখানা আছে, একটু মাস্টার মশাই বলছে ওখানে নাকি একটা মস্ত বড় একটা সারোয়ার এসেছে। এই দেখো, আরে মা মেয়ে এর দুধরাই কাঁদতে শুরু করেছে। আরে কান্নার কি আছে? আরে ওরা তো দুদিন পরে ফিরে আসবে। ওরা আর ফিরবে না। ইন্দ্র চাকরি করতে যাচ্ছে, ওকেও সঙ্গে নিয়ে যাচ্ছে বাবা। চিৎকার করছো কেন? চিৎকার করলে কে মনে করছো আমি আমার মন বোঝাবো? তোকে তোর মত বদলাতে হবে ইন্দ্র। তোর চাকরি করে চলবে না, তোর কলকাতাতেও তোর খাওয়া চলবে না। তোকে বাইরে স্কুলে মাস্টারি করতে হবে, নিজের হাতেই তোকে কাজ করতে হবে। কেন কেন কি জন্য? আমি লেখাপড়া শিখিনি, আমার ব্যক্তির সফলতা নেই। 2 বছর হলো আমি পরে পরে মার খাচ্ছি, তোমার মাতার মনের খেয়াল রেখে দিয়ে। তাই জন্য এটা খুব ভালো করে আমার সবাই চাপিয়ে দিয়েছে। ডাক্তার বলুন না, স্যার। তোর মনে এত পাপ, তোমরা জানতে পারো। খাবো খাবো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আরে আরে চিনে নিয়েছি, জীবন তুমি এত তুমি করে ওই পবিত্র সঙ্গে রেখে তোমার জন্য আগে এত করেছে। তোমার রাস্তার উপরে ও মদ খেয়ে মাথা করে দিয়ে হতে না। মা হয়ে এক ছেলেকে বেশিষ্ট হয়ে দিলে তোমার লজ্জা করে না? ওরে হতভাগা, মায়ের ছেলে হতে পাপ করতে চাস? এত ছোট বড়, এত নিচে নেমে গেছিস। খবরদার ইন্দ্র,
বলে আমার সোনার সংসার থেকে হাসি মুখে সহ্য করবো আমার মাকে ছাড়া ভাববে অপমান করবে সহ্য করবো না। যার কান্না থামানোর জন্য আমি দিঘির মাঝে আমি পদ্ম ফুলটা তুলে এনেছিলাম। আমি ঘাট থেকে পড়ে গেছিলাম, আমি ঘাট থেকে পড়ে গেছিলাম। সারা বাবা মারা যাওয়ার পর থেকে আমার জীবনটাই সারা বদলে গেছে। মাতাদের বাপলামি শুনবো না, সময় আমার নেই। সাবিত্রী, তুমি চলে এসো। না না, আমি মাকে ছেড়ে আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না। মা, ও মা, মা গো, তোমার ছেলেকে বুঝিয়ে বলো না মা, আমি চলে গেলে কে তোমার যত্ন নেবে? সন্ধ্যাবেলায় তুলসী তলায় কে জ্বালাবে সত্যবাদী? যাবে না? সেবা যত্ন করার কেউ নেই, তাই বলছিলাম কি ওকে আমাদের কাছ থেকে কেউ নেই দিও না। চলে এসো সাবিত্রী। আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। ও মা, মা গো, তোমার ছেলেকে বুঝিয়ে বলো মা, আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। ও, তাহলে কি বুঝবো ওই ভাষণের সঙ্গে তোমার? না 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 না, আমি যাবো না, আমি যাবো না। আপনারা আমাকে ক্ষমা করবেন মা, আপনারাই তো শিখিয়েছেন পতির সঙ্গ, সতীর সঙ্গ। তারা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামীর হাত ধরে আমি কলকাতায় চলে যাব। ও মা, টিয়া পাখিটা হয়তো আমাকে খুঁজবে, কাজল চোখে জলটা হয়তো তুমি নিতে হবে না। তাদেরকে বুঝিয়ে বলবেন না, তাদেরকে বুঝিয়ে বলবেন। আর মায়া ঠাকুরজি যদি আমাকে ডাকতে আসে, তাকে বলবেন সাবিত্রী ওই গভীর বনে কাজ করতে গিয়ে মারা গেছে।
একটা পেয়ারা পেকে একেবারে হলুদ হয়ে
খাবো বুঝি? আচ্ছা তুই খেয়ে আমাকে টুকুস দিয়ে দিবি, ওটাই আমার প্রসাদ হয়ে যাবে। কচু ফলে মিনিস্ট্রি সব থেকে বাড়ি ফিরছে, এখনই শুনে ফেলবে সব। শুনু আর তোর লজ্জা লাগে না? লজ্জা? আরে আমি তো তোর লজ্জা আমি কবে খেয়েছি, যেদিন প্রথম তোর ওই সেই বন্ধুর গানটা শুনলাম, ওই যে কাতলা কালো বন্ধু আমার আজ বিপদে পড়। এই ভয় পাচ্ছ না? ওই তুই ধর মরণ, ভয় লাগছে। গরম হবে না? এই বুকের ভেতরে যে তুষে আগুন জ্বলবে। লখাই তোর আর আমার বিয়ের কথাটা দাদুকে বলে দিলে না কেন? আমি বলবো, তুই বলবি না কেন? আচ্ছা, এবার ঠিক করে দেবো রাত বসে, এবার ঠিক আমি দাদুকে পোকাতে কথা বলবো। আরে তুই ওই পেয়ারাটা খেলি না যে? আরে ওই মনসা ভাসানে রিহার্সাল দিয়ে আসার পথে তুই একটু ধরে দাঁড়িয়ে থাকবি, আর আমি একটু তোর হাতে দিয়ে বলবো, কাজলা কালো বন্ধু আসবি কবে রে কাজলা, আসবি কবে
কোথায় মাছ ধরছিলি? ভেজি গেছে হারাবে তবে হ্যাঁ রে, মাছ পেয়েছি। আর পেয়েছি কি করে মাছ পাবো কথা ছেড়ে প্রেমের গান গাবে চারে কি মাছ থাকে মদন, দাঁড়া মজা বের করছি কি করবি রে মদন? তুই কি করবি? দাদুকে বলবো ওই আদুরি মাথায় পেয়ারা দিচ্ছিল এ মা! পেয়ারা যায়নি ভাব করছিল আবার চোখে চোখে ইশারা করছিল হে মা, হে মদন, তোকে না দুটো আমি মুরগির ডিম দেবো, তুই গড়া করে খাবি। এই কথা তুই দাদাকে বলিস না রে মদন। কেন? তাহলে তোকে সুন্দরী রাজকন্যার গল্প শোনাবো। গল্পটি শুনি না ওরে বাবা, ছোড়া আমার মেয়ে মানুষের গল্প শোনে না। ঠিক আছে, তবে তুই আমাদের ঘরে ছাদের বেলা যা, তোকে না আমাদের কাছে একটা পেয়ারা দিব, পেয়ারা। হ্যাঁ, আমি কাউকে বলবো না সত্যি? কিন্তু পেয়ারা যদি না কিনি তাহলে বলবো আদরি লখাই ভাব করছিল আরে বাবা, বেটা পারলে তো। আমি যদি পেয়ারা দিই, আমাদের ভালোবাসার কথা কাউকে বলবে না। আর যদি পেয়ারা না দিই, সেটা তুমি বলবে, দাদু তো বলবে, যারা সবাইকে বলবে রে। আচ্ছা, তুই আমার গায়ে হাত দিলি কেন? হ্যাঁ, কি দেখলি? মরণ আর কি? আচ্ছা, তোর লজ্জা করে না বেহায়া কোথাকার? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। ক্ষমা ঘেন্না বলে আমি তোকে আজকাল দিয়ে একেবারে মাথায় তুলে ফেলেছি। আজকে আমি আমার ওই শিব ঠাকুরকে সব করে দেবো তোর নামে নাম। কি রে বড়, আমি আবার তোকে বিয়ে করবো? তার আগে তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি? না 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 রে বকুড়া, তোর কাছে চাইছি একখানা পেটের দড়ি। জটা, প্রাণ আছে রে জটা, একটা নরম লতায়ের শরীরে মনের পাড়া প্রাণ আছে। ভগবান শুধু কার সামনে এসেছে আচ্ছা তো গান গাইলে সালা হয়ে গেছে 1.5 ঘন্টা রাখাই সাজলে থাকে জিততে পারে বলবো হ্যাঁ বলে একেবারে জল হয়ে যাবে বলে দিস
তোর কি এই বুড়ো বয়সে ভিড়কে ধরেছে? চাল পারলে না কেন? কত রক দেখতে হবে না, নাচে একেবারে তুই করছে যে। বললো শুধু এই পাশে ছিল আফগানির দোকান ফেলতে এই বোতলটা তুই ওই সুতো কেনার টাকা দিয়ে তুই ওই মদের বোতল কিনে নিয়ে এলি বুড়ো? সবটা গিরিয়ে রাখে এই অর্ধেকটা ফিরত দিয়ে বলছি আমার কাছ থেকে কি করতো আচ্ছা তুই জটাকে কি বলেছিস? ওটাকে বলেছি তোর সঙ্গে আমি বিয়ে দেব। আর এদিকে আমার লোখাইকে কি বলেছিস? সেও বিয়ে দেব। ভালো কথা, সেও তোকে বিয়ে দেব। আচ্ছা বুড়ো, একটা কথা তুই চোটে বলি করবি? একজনের না করলে এই তিনজনটাই কাটবো। দাদু মারবো মারবো দেখবি এক বলছি। ওর বিয়ে হয়ে গেল। একবার মাথায়ের সঙ্গে, একবার জটার সঙ্গে। না না না, দাদু আমার ভুল হয়ে গেল। কোনো শালার সঙ্গে এই তোর বিয়ে আমি যাবো না। কি বলছিস তুই দাদু? বিয়ে আমি কি? তুই আমাকে বিয়ে করবি? শিবুমাকে দেখেছো মাদুরটাকে? ওরে বাবা, দেখি বাবা, ওই বর্তলায় বসে আছে। ভাই আর ভাই, ও কলকাতা চলে যাওয়ার পর থেকে কারই সঙ্গে আর আসছে না। সে কি? ওই বলতে গিয়ে সে কি কুরুক্ষেত্রবাদী? ভাই একদম ঘরকে যাই না, কারোর সাথে কথা বলে না, ঠিক মতো কদিন ধরে খাই না। ওই চোখগুলো যেন একেবারে জবা ফুলের মতো লাল হয়ে আছে, চুলগুলো যেন উস্কো খুস্কো, আর মুখটা যেন ওই ভিমরুলের চাপ। দেখা করতে হবে, ডাক্তার ইন্দ্রের সঙ্গে দেখা
খবরদার ভাইয়ের কথা বলতে যেও একেবারে বিধি কিচ্ছি কাণ্ড হয়ে যাবে। দাদু, আরে তোমার বোতলটা শিগগিরই লোকা। ওই দেখো শিব ঠাকুর আসছে দাদু, লোকা। হবে না, এই হবে। ঠাকুর দেখে বললো পালিয়ে যেতে চাইছো না শিব ঠাকুর, তুমি আমার কাছ থেকে? না শিব ঠাকুর না, দাদু বয়স হয়েছে তো, বুড়ো মানুষ, অনেক আজ হচ্ছে তাই চলে যাচ্ছিল। সারা দেশের গাছগুলোকে এখন অনেক রাত, অথচ তোরা আজ ফিরছিলাম, একটা ইন্টারভিউ ছিল। আসার সময় আমার স্টেশনে ইন্দ্রের সঙ্গে দেখা হলো। আমার ইন্দ্র কি বললো তোমার? মায়ের কথা, মায়ের কথা, আমার কথা নিশ্চয়ই সে বলেছে, নিশ্চয়ই সে তার ভুল বুঝতে পেরেছে। মানে আচ্ছা আচ্ছা, বলো তো ভাই, ইন্দ্র আমার জন্য কি বললো? কিছু বলেনি। ওটা শিব ঠাকুর, শিব ঠাকুর, শিব ঠাকুর। তোমরা সারা ইন্দ্র সারা লেখাপড়া শিখে গাকে ছেড়ে সারা মাকে খানিয়ে মানুষকে সারা ঘৃণা করে তোমরা যাবে সব ওই শহরে চাকরি করবে। তোমাদের দেখে আমার মাথা শিব ঠাকুর, শিব ঠাকুর। আমি তোমাদের কাউকে চাই না। শিব ঠাকুর, আমি শুধু চাই, কি আমি শুধু চাই তুমি কি চাও শিব ঠাকুর? করবে না, বেইমানি করবে না। শিব ঠাকুর, থাকো, দেখি যাই। আমিও যাই আগামী বছরে জাল শিখছি তাই গিয়ে তুলতে হবে। যাও দাদু। ওদের বাড়িতে, ওদের বাড়িতে পাওয়া যাবে কি কি পাওয়া যাবে? কেন? প্রেসিডেন্ট বাবুর দরকার বুঝি? কি খুঁজতে এসেছ মরণ? মুরগিতে মানে জানতো ভাজা মুরগি থাকে। ঠাকুর, আগে যা বলেছেন আর কিন্তু প্রেসিডেন্ট বাবু হারা হারা বদমাস, আমি পারবো না দিন বুঝতে। যা দরকার নিজেই খুঁজে নেবে, যত সব শিব ঠাকুর
কুসংস্কার বেশি বাবু। টাকাটা অবশ্যই পরশু সকালে ফেরত দিয়ে দেবো। তাহলে সকালে বেন্নাময় আদরি তো জল নিয়ে ঘরে যা। তুমি কোথায় চললে ঠাকুর? মদ খেতে আরো মদ চাই আমার, আরো মদ চাই। না শিব ঠাকুর না, ওই মদকে তুমি ঘৃণা করো। এতক্ষণ যা খেয়েছো খেয়েছো, আমি তোমাকে আর ওই মদ খেতে দেব না। তুমি আমাকে মারলে শিব ঠাকুর। শিব ঠাকুর, সারা সারা দেশে গাগুলো এখন ঘুমাচ্ছে। তুমি কি চাও শিব ঠাকুর? সকাল একটা ফুটন্ত সকাল। ওই চা আমাকে পাগল করে দেবে। ওই যে অমানুষ ভাই পুরো বেলাতে আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই অসমের সঙ্গে আমি সিনেমায় যাবো না বলেছি বলে ওই অসীমটা আমাকে ইংরাজি শিক্ষার স্কুলে ভর্তি করে দেবে। আমি যাব না বলেছি বলে আমার গালে ঝড় না, আমি আমি ওই মানুষটার সঙ্গে কিছুতেই যাব না। কেন বলবো না? যে মানুষটা পুরো বেলায় আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই মানুষটাকে আমি চিনি না, জানি না, তার সঙ্গে কেন কেন আমি বাজারে যাব? সিনেমায় তুমি সিনেমায় কেন যাব? সিনেমায় তুমি যাচ্ছ না সাবিত্রী, আরে তুমি যাচ্ছ ইংরেজি শিখতে। তাছাড়া তুমি খারাপ ভাবছো কেন? আজকের দিনে দাঁড়িয়ে সে আমাদের ফ্ল্যাট দোকান করে দিয়েছে। তাছাড়া তোমাকে অসীম ভৌত বলে রীতিমতো শ্রদ্ধা করে না বলো? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। এত বাঁকা কথা কোথায় শিখলে সাবিত্রী? কেন তোমার কাছে এই কলকাতাতে? বল! তুমি আমাকে অপমান করতে চাও? তোমাকে জ্ঞান দেওয়ার মতো, অপমান করার মতো সাহস বা বিদ্যা কোনোটাই আমার নেই গো। তাহলে আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম আজ ফিরে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। মনে রাখো, অসীম আমার বস, তার উপর নির্ভর করছে আমার চাকরি। চাকরি তুমি করো, আমি করি না, তাই ওর সঙ্গে আমি কিছুতেই যেতে পারবো না। তোমার স্পর্ধার সীমা দিন দিন বেড়ে যাচ্ছে। সামান্য একটা গেমে নাম লিখতে গেলে হাত পাবে, ভদ্র সমাজকে ভদ্রভাবে কথা বলতে পারে না। তোমার মনে রাখা উচিত তোমার কিসের এত অহংকার। তোমার মনে রাখা উচিত যে তোমার 14 বছরের ভাগ্য ভালো যে আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। নাকে কান্না বন্ধ করো। ও গেও ভর্তি এই কান্না দেখে লাইফ স্পয়েল করার মতো ইডিয়েট আমি নয়। আমি তোমাকে লাভ করে দিতে চাইছি। আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার প্রত্যেকটা কথা তোমাকে মেনে চলতে হবে। অসীম আসছে, চোখের জল মোছো, ও যেন কিছু বুঝতে না পারে। ভেতরে আয় অসীম, ভেতরে আয়। তোমারই হয়েছে পৃথিবীতে, ওখানে তোমার সাথে কত কথা ছিল হৃদয় বাজারে, জানি না কেমন এই ঝরিল কি করে
প্রেমের পথে নয়নের সাথে। ও ও, তুমি আচ্ছা আচ্ছা অসময় এসে আমি আবার তোদের কোনো বিপদ করলাম নাকি? না না, কোনো অসুবিধা নাই ঠাকুরপো, উনি তো এখনই অফিসে বেরোচ্ছে। আচ্ছা ইন্দ্র, একটা লোককে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। কি ঠাকুরপো? আরে তুমি বলেছিলে না ঝি চাকর রাধুনি ম্যানেজ করেছি, তা ঠিক আছে। একসঙ্গে দুজনকে? আরে তিনজন একসঙ্গে হতে যাবে কেন? একজন একজন। তবে যে বললি ঝি চাকর আপনি বলি যে আমি ঠিকই তো বলেছি, আই এম কারেক্ট। কারণ একজনই তিনজনের কাজ করবে। একদম ভেরি গুড বয়। আর শাশুড়ি রানায় জুতো সেলাই থেকে 20 সবটাই সে নিজে করে দেবে। আর একটা কথা জানিস, নামটাও তার খুব নাইস, পরিমল। পরিমল, ভিতরে এসো। বলে রাখতে হবে না? হবে বলবি হবে। সাইলেন্স থেকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটিতে নিন্দা হয়। ঠাকুরপো, কিন্তু আচ্ছা শোন, এই পরিমল এসেছে, তোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে ওকে তুই জিজ্ঞেস করে নে। তোমার নাম কি? আজকে পরিমল তোমার বাড়ি কোথায়? বর্ধমান তোমার টাউনে? আজকে আরে বাংলায় বল, লেখাপড়া তো তেমন কিছু জানে না। আজকে জানি সামান্য ইংরেজি বুঝতে পারি না, তাই ছোট্ট স্কুলে থাক, থাক। থাক, বলেছি। বাড়িতে কে আছে? বাবা মা পিসিমা। মা ছিড়ি বা ছিড়ি তুমি? ডিস্টার্ব করতে চলে তিনি। বল পরিমল, তোকে কত মাইনে দিতে হবে বলতো? আরে কত আর দিবি? খাওয়া পড়া বাদে 5,000 টাকা দিবি। কিরে পরিমল, খুশি তো? ঠাকুরপো, ফাদারের মা কি বলে মা? মা কিছু বলে না। পরিমল, আমার সঙ্গে আয়, তোকে তোর ঘর দেখে দিয়ে কাজ বুঝে দিয়ে আমি অফিসে যাব। চলুন স্যার। গেলাম আপনি সাবিত্রী, স্কুল থেকে ফিরে এসে বিয়েরাকে বাজারে পাঠাবি, হয় না? ননসেন্স! উপরে ওঠার স্বপ্নে বিভোর, আর উপরে ওঠার স্বপ্ন দেখতে দেখতে টাকা পয়সা গাড়ি বাড়ি এসবের লোভে আরে ওই সুন্দরী গোলাপটা আইনের সুন্দরী বউটার দিকে তাকানোরও অবসর নেই। আবার তার মনে হচ্ছে নয়ন দিঘির নীলচে জলে আপনার বুকটা যেন ঠাকুরপো, ঠাকুরপো, আপনি মানে কোন সম্পর্কে আমি তোমার ঠাকুরপো? না মানে আপনি নয়, আপনি নয়, মানে তুমি আমার মনে পড়ে সাবিত্রী, মনে পড়ে সেই সুন্দর এক সন্তানের সন্ধ্যা। তুমি নয়ন দিঘির জলে স্নান করছিলে। বিশ্বাস করুন, বিশ্বাস আর করুন, আমি? আমি সেদিনই কথা ভুলে গেছি। আরে তুমি ভুলে গেলেও আমি তো ভুলিনি সাবিত্রী। ঠাকুরপো, তাই ভুলিনি বলে তোমার স্বামীকে চাকরি দিয়ে 10 লাখ টাকা ফ্যাট তুলে দিয়ে তোমাকে আমি গ্রামে থেকে এই কলকাতায় খাঁচাই বন্দি করে আমার স্বামীকে বিষয় কথা বলে দেবো। চলেছে। তবে কিছু লাভ হবে না সুন্দরী, কারণ তোমার স্বামী টাকা পয়সা বাড়ি হায়ার সোসাইটি এইসব কি তোমার একটা কথায় ভুলে যাবে। আপনি এত নিচ! আরে নিজ নহে, তোমার ফসল ঠাকুরকে ওই উঁচু মাথাটা আমি নিচু করতে পারতাম না। এই সাবিত্রী, সাবিত্রী, তুমি কি জানো
তোমার ভাসুর ঠাকুর মদ খেতে ধরেছে। তোমার শাশুড়ির চেহারা কঙ্কাল হয়ে না 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 মিথ্যে সম্পূর্ণ মিথ্যে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমিও বিশ্বাস করি না সাবিত্রী। তোমার মতো এত একটা সুন্দরী মেয়ে কেমন করে ইন্দ্রের মতো একটা ইডিয়েটের সঙ্গে ঘর আপনি বেরিয়ে যান বলছি এই আপনি বেরিয়ে যান কোথায় বেরিয়ে যাবো সাবিত্রী? শাড়িটা তোমার খুব সুন্দর। খবরদার খবরদার আমার সাথে হাত দেবে না বেরিয়ে যান আমার সাথে হাত দেবে না বলছি সাবিত্রী কথা শুনো, ব্লাউজটা কিন্তু ফিট হয়নি। ফিটটা ভালো করে আছে। আরে লজ্জা করে না আপনার লজ্জা করে না আপনার লজ্জা তো তোমার করবে সাবিত্রী। একটা মেয়েকে নিয়ে এইখানে এনে বন্দি করে রেখেছেন গ্রামের মাটিতে পা রাখতে পারছিলেন না আমার ভাসুর ঠাকুরের জন্য কারণ যত আমার ভাসুর ঠাকুর জেনে গেছিল তাই তুমি এসে এইভাবে অপমান করতে আপনার লজ্জা করছে না? লজ্জা তোমার করবে সাবিত্রী, লজ্জা তোমার করবে যেদিন তোমার লজ্জা পূর্বে মনে হয় আমার মানি ব্যাগটা এখানে আমি ফেলে গেছি। মানি ব্যাগ নেবি নেবি হতে পারে আর তোরটা ভোলা বল। দেখুন তো বৌদি, যা বলেছিস বাসে ভাড়া দিতে গিয়ে দেখছি মানি ব্যাগটা নেই। ব্যাগটা তো তোমার পকেটেই ছিল আমি নিজেই তো মানি ব্যাগটা তোমার পকেটে দিয়েছিলাম তার মানে তাহলে সার্টিফিকেট পাবে পকেটে দিয়ে দিয়েছিলাম এই শোন, তোর পিকপকেট হয়ে গেছে। Yes, মনে পড়েছে সর্বনাশ সেখানে অনেকগুলো টাকা ছিল। যা তুই না যা, যা যাওয়ার তা চলে গেছে। তার নিয়ে তুমি টেনশন করতে হবে। তুই এক কাজ কর, এই নে আমার বাড়ি বাচ্চা নিয়ে তুই আজকের মতো অফিসে যা, আর কাল থেকে তোকে আমি আমার গাড়ি পাঠিয়ে দেবো। আমার গাড়িতে বাড়ি তুই অফিস যা। তো ঋণ আমি জীবনে ভুলবো না অসীম। কাজে বকিস না তো, যেমন তুই তেমনি বৌদি সবসময় বলে কিনা আপনি আপনার নয়, শুধু তুমি বলবে তুমি বলবে। সাবিত্রী, আই এম ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। আজ 10 মিনিট লেট হয়ে যাবে। আরে আরে কামাল না আছি ইন্দ্র ভালো, তা তুই কোথেকে? বাড়ি থেকে বাবা আসে হ্যাঁ ভালো আছি। তা তুই হঠাৎ গ্রাম থেকে কলকাতায় কেন এলি কামাল? বাড়ির সবাই ভালো আছে তো কামাল ভাই? আমার মা বাবা বোন ঠাকুর সাবিত্রী, দয়া করে তুমি চুপ করো। বল কামাল, কি বলবি বল। তোমাকে গায়ে ফিরে যেতে হবে। তার মানে তোরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে। আমার চাকরি পাওয়াই তোদের খুব হিংসা হয়, তাই না কামাল? মিথ্যে কথা বলে সেন্টিমেন্টকে সুর ছুড়ে দিয়ে আমাকে তোরা অনেক করে দিতে চাস। তোরা ভেবেছিস তোরা ভেবেছিস যে খরচের স্কুলে মাস্টার করার জন্য আমি জন্মেছি? তুই তো পাগল হয়ে গেছিস ইন্দ্র। চাকরি পেয়ে তো দিনকে রাত মনে করছিস। আরে তাও যদি চাকরির জন্য ধন্য হয়ে শহরে না আসতিস কামাল। না, চাকরির জন্য আর আমি ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। হোয়াট? এই দুটো চাকরি? আমি নিজেকে চাকরি দিয়েছি। What? শিবু ভাই আমার জ্ঞান চক্র
ফিরে দিয়েছি। আমি বুঝতে পেরেছি চাকরি কাঙ্গাল হয়ে বসে থেকে পশ্চিমবঙ্গের যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা দৌড় করে ছেলেরা ঠিক করেছি চাকরির আশায় বসে থেকে জীবনে মূল্যবান দিনগুলো আর নষ্ট করবো না। কি করবি? করবো না, নাই করছি। কি করছিস? চাষ, ব্যবসা। হাসছিস? লজ্জা করে না হাসতে? দেখছিস না ওরা পশ্চিমবঙ্গের কৃষক আজ কত পিছনে পড়ে আছে। ওরা ব্যবসা বাজার আজ বাঙালির দখলে। নিজের কাজ বটকে দিয়ে আমরা যদি গ্রাম ছেড়ে শহরে ছুটি চাকরি করতে, কে বাঁচাবে গ্রামকে? কারা রক্ষা করবে মা মাটি মানুষকে এই ক্লান্ত অবক্ষয় থেকে? যাত্রা হচ্ছে, ইন্দ্র কামাল যাত্রা করছে। হ্যাঁ, যাত্রা শুরু হয়েছে আজ। নতুন চেতনার ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গন্ডি দিয়ে ঘেরা। গ্রামে তোমাদের নগরের সভ্যতা, পবিত্র সুতিকাতা। আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু একদিন তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। গায়ে মায়া আছে, গায়ে মায়া আছে, ছায়া আছে, মাটি মায়ের বুকে শস্য সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবে নবযাত্রার মিছিলে নগর সভ্যতাকে সামিল হতেই হবে। ননসেন্স, আরো 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, আমরা বেরিয়ে পড়ো সবাইকে গেলাম। আপনার কোনো ভয় নেই বৌদি, আপনি চলুন। এই বৌদি, এখানে মানাচ্ছে না, এখানে মানাচ্ছে না। তোমাকে আমি ঘুরে নিয়ে যাব তাজমহলে। পাহাড়ি দেশে যাব